আসসালামু আলাইকুম। এনটিভির রাতের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মাইন উদ্দিন আল আপন। শুরুতে সংবাদ শিরোনাম। পরিবারসহ সাবেক ডেপুটি গভর্নর কে সুরের বিরুদ্ধে দুদকের মামলা। বীর মুক্তিযোদ্ধাকে হেনস্থায় ঘটনার প্রধান উপদেষ্টার নিন্দা। কে আসছেন প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের জায়গা। শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইসিটি খাতে ২১ প্রকল্পে ৭,০০০ কোটি টাকা সাশ্রয় করা যেত। শেখ হাসিনাকে সেনাবাহিনীর দেওয়া দুটি চয়েসে কি ছিল জানালেন মির্জা ফখরুল। প্রায় ১৫ বছর পর দেশে ফিরলেন পারভেজ মল্লিক। ক্লান্ত ক্ষমতার লোভে রাজনৈতিক দলগুলো সংস্কার রুখতে চায়। আন্দোলনে উত্তাল সার্বিয়া। শীর্ষে উঠেও দুশ্চিন্তায় মোহামেডানের কোচ আফজাল। গাজীপুরের কারখানা থেকে আরেক বিকৃতি লাশ উদ্ধার। বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর কে সুর চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে। মামলাটির পেছনে যুক্ত কারণ হল নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়া। পাশাপাশি তিনি এবং তার পরিবার কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগের সম্মুখীন হয়েছেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন শিরি জান্নাত। ২০২২ সালে কে হালদারের দুর্নীতির ঘটনায় আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। কে সুর চৌধুরীকে ২০২২ সালে মার্চে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, যেখানে আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের বড় অঙ্কের অর্থ লুটপাটের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসর নেওয়ার পর তিনি উপদেষ্টার দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, ডেপুটি গভর্নর থাকাকালীন তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করেছেন এবং সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার কথাও উঠে এসেছে। এ ঘটনা দেশের ব্যাংকিং সেক্টরে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে নীতি গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরছে। ডিইউডি-ক-এর এই কর্মকাণ্ডকে দেশব্যাপী দুর্নীতির বিরুদ্ধে একটি দৃঢ় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কুমিল্লার ১৪ গ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও স্থানীয় প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। এদিকে ভুক্তভোগী আব্দুল হাই কানু অভিযোগ করেছেন যে স্থানীয় জামায়াত কর্মী আবুল হাশেমের নেতৃত্বে ১০-১২ জন লোক তাকে এভাবে লাঞ্ছিত করে। তারা তাকে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করেন এবং এর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায়। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই ব্যক্তিরা তাদের সঙ্গে যুক্ত নয়। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন যে হেনস্থাকারীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেছেন, সমাজে কিছু দুষ্কৃতিকারী এখনো রয়ে গেছে এবং তাদের আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় বিভিন্ন মহলে চলছে ব্যাপক প্রতিক্রিয়া এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। হাসান আরিফের মৃত্যু দেশের জন্য একটি শূন্যতা সৃষ্টি করেছে, বিশেষ করে বেসামরিক বিমান পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের জন্য। তার অবদান ও নেতৃত্বের অভাব খুব তাড়াতাড়ি অনুভূত হবে। অন্তর্বর্তী সরকার এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন ব্যবস্থা গ্রহণের দিকে নজর দিচ্ছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। আপাতত সরকারের বর্তমান উপদেষ্টাদের মধ্যে কাউকে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে, তবে নতুন উপদেষ্টাকে নিয়োগ নিয়ে কোথাও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে হাসান আরিফের অবদান অনেক গুরুত্বপূর্ণ ছিল। তার নেতৃত্বে রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রম সুসম্পন্ন হয়েছিল। দেশের এই বাৎসরিক সময়ে যখন বড় রাজনৈতিক পরিবর্তনগুলোর প্রভাব চলছে, তখন তার অভাব আরও বেশি করে অনুভূত হবে। এটি সরকারের জন্য একটি চ্যালেঞ্জ সময় হবে, বিশেষ করে যখন নতুন দায়িত্বে কাউকে নিয়োগের বিষয়টি এখনো স্থায়ীভাবে শেষ হয়নি। দেশের মানুষের প্রত্যাশা থাকে যে নতুন প্রশাসন এই পরিস্থিতিতে প্রয়োজনীয় পরিবর্তন এবং সিদ্ধান্ত গ্রহণ করবে, যাতে জনগণের আশা পূরণ করা যায়। মঙ্গলবার ২৩ ডিসেম্বর ঢাকা শহরের পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে পদক বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দেওয়া হয়েছে।
ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদ্ধি জান্নাত। তিনি উল্লেখ করেন যে বন্দি প্রত্যাপন চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। এছাড়া বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করার কথা উল্লেখ করেন তিনি। রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত অবস্থান সম্পর্কে তিনি জানান, সীমান্তে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সরকার কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই এবং অসুস্থ রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়া হচ্ছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের হেনস্থার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার নিশ্চয়তা দিয়েছেন এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সমগ্র বক্তৃতায় তার মূল লক্ষ্য ছিল নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি রাজধানীর পিলখানা বিডিআর বিদ্রোহের তদন্তের জন্য একটি কমিশন গঠন করার কথা জানিয়েছেন। এই ঘটনাটি ঘটেছিল 2009 সালের 25 ফেব্রুয়ারি। কমিশনের সদস্য সংখ্যা 7 এবং প্রধান উপদেষ্টা ইতিমধ্যে এই ব্যাপারে অনুমোদন দিয়েছেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। তিনি আরো উল্লেখ করেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে ফেরত পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে চিঠি দেওয়া হয়েছে। বন্দি প্রত্যর্পণের অধীনে তাকে ফেরত নেওয়ার প্রক্রিয়া চলবে। রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ দৃঢ় অবস্থানের কথা বলেন তিনি। তিনি জানান, গত 1.5 থেকে 2 বছরে 60,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, যা একটি সাম্প্রতিক বক্তব্যের ভুল ব্যাখ্যা বলে মনে হয়। শেষে কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের প্রতি হেনস্থার ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তথ্য প্রযুক্তি খাতে গত 15 বছরে বাংলাদেশের আইসিটি প্রকল্পে ব্যাপক অপচয় ও দুর্নীতির অভিযোগ উঠেছে, যা বর্তমানে অন্তর্বর্তী সরকারের গঠিত একটি পর্যালোচনা কমিটি তদন্তের অংশ। কমিটির রিপোর্টে দেখা গেছে যে 2009 থেকে 2024 সাল পর্যন্ত চলমান 21টি আইসিটি প্রকল্পের অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে পারলে প্রায় 7,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। কমিটির প্রধান মাহবুবুর রহমান জানিয়েছেন যে ইতিমধ্যে 1800 কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করা হয়েছে এবং আরও খরচের পর্যালোচনার কাজ চলমান। এছাড়া বিদেশি অর্থায়নে বাস্তবায়িত 2টি প্রকল্প থেকে 5,000 কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় বা অযৌক্তিক হিসেবে চিহ্নিত হয়েছে। যেমন সরকারের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নেতৃত্বে একটি আইটি পার্ক নির্মাণের পরিকল্পনা বর্তমানে বাতিল হয়েছে, যেখানে ইতোমধ্যে আইসিটি ইনকিউবেশন সেন্টার, অথচ তা ব্যবহার করা হচ্ছে না। গবেষণায় উঠে এসেছে, সঠিক সমন্বয় ও পরিকল্পনার অভাবের কারণে অনেক প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হয়নি, যার ফলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। এছাড়াও নারীর ক্ষমতায়ন প্রকল্পে সুবিধাভোগী নির্বাচনেও স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে। কমিটি জানিয়েছে, সরকারের আইসিটি খাতের ব্যয় সাম্প্রতিক কয়েক বছরে কয়েক হাজার কোটি টাকায় পৌঁছেছে, যা অন্যান্য দেশের সঙ্গে তুলনায় বাংলাদেশে পিছিয়ে থাকার একটি কারণ। সর্বশেষ কমিটি 25টি অপ্রয়োজনীয় প্রকল্পের মধ্যে 8টি সরাসরি বাতিল করেছে এবং বাকিগুলোর ব্যয় কমানোর পরামর্শ দিয়েছে। একটি বড় বাজেট সমাধানের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যা দেশের ডিজিটাল উন্নয়নকে আরও সুসংহত করতে সহায়ক হবে। এই প্রতিবেদনটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যেখানে তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অবস্থানকে পেশিবাদী হিসেবে ব্যাখ্যা করেছেন। ফখরুল ইসলাম অভিযোগ করেছেন যে শেখ হাসিনাকে সেনাবাহিনী 2টি বিকল্প পেশ করেছিল: জনগণের চাপে ক্ষমতা খুইয়ে দেওয়া অথবা যান বাঁচানোর জন্য পালিয়ে যাওয়া। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং জনগণকে বিপদে ফেলে গেছেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদ্ধি জান্নাত। ফখরুল ইসলাম আরও দাবি করেন যে শেখ হাসিনা বর্তমানে ভারতে ষড়যন্ত্র করছে এবং একটি মিথ্যা প্রচারণা চালাচ্ছে, যেখানে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচারের কথা বলা হয়েছে। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বী এবং অন্যান্য জনগণের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিস্থাপন করতে হবে এবং গত 15 বছরে ভোট দিতে না পারার বিষয়টি তুলে ধরেন। তিনি বিএনপির উদ্দেশ্য হিসেবে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার এবং সরকারকে অপসারণ করার জন্য সকলকে একত্রিত হয়ে লড়াইয়ে অংশগ্রহণ করতে আহ্বান জানান। এ সভায় বিএনপির বিভিন্ন নেতাসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঞ্চলের মানুষের উপস্থিতি ছিল, যা স্থানীয় রাজনৈতিক দৃশ্যপটের একটি সংকেত দেয়। পারভেজ মল্লিক যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দীর্ঘ 15 বছর পরে বাংলাদেশে ফিরেছেন। তিনি গতকাল রবিবার দুপুর 12:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাকে স্বাগতম জানাতে বিএনপির নেতাকর্মীদের একটি উল্লেখযোগ্য সংখ্যা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। বিমানবন্দরে আসা নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন, তবে কর্তৃপক্ষের নির্দেশনার কারণে পারভেজ মল্লিক বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হন, যাতে কোনো বিশৃঙ্খলা এড়ানো যায়।
পারভেজ মল্লিকের অনুসারীদের মধ্যে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গালিব ইমতিয়াজ নাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন রাহাত, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হাফিজুর রহমান সোহান, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হাফিজুর রহমান সোহান সহ আরও কয়েকজন নেতাকর্মীরা। তিনি গত বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় নিজের বাংলাদেশ ফেরার খবরটি জানিয়েছিলেন। 2010 সাল থেকে তিনি রাজনৈতিক কারণে দেশে আসতে পারেননি এবং প্রবাসে থাকা অবস্থায় তার বাবা মা সহ অনেক আত্মীয় স্বজন মারা গেছেন। পারভেজ মল্লিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হিসেবে 2টি মেয়াদে দায়িত্ব পালন করেছেন এবং পরে তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও কাজ করেছেন। মোল্লা মোহাম্মদ ফারুক এহসানের সঙ্গে দৈনিক ইত্তেফাকের সাক্ষাৎকারটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং নাগরিক কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছে। তিনি বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসাংবিধানিকভাবে গঠিত এবং তাদের অবৈধতা বিচার করে অবৈধ কর্মকাণ্ডের জন্য দায়ী। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। ফারুক উল্লেখ করেছেন যে বাংলাদেশের 53 বছরের ইতিহাসে গণতন্ত্রের ধারাবাহিকতা বারবার বিঘ্নিত হয়েছে এবং তারা একটি ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে বের হওয়ার জন্য কাজ করছেন। ফারুক বলেছেন যে নাগরিক কমিটি যে সংস্কারের দাবি তুলেছে সেগুলো বর্তমানে নির্বাচিত সরকারের দ্বারা প্রবাহিত না হওয়া তার কারণ হিসেবে রাজনৈতিক দলগুলোর স্বার্থ সংশ্লিষ্টতা উল্লেখ করেছেন। তিনি দাবি করেন যে বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে এবং তরুণ ভোটারদের মধ্যে নাগরিক কমিটির প্রস্তাবনার প্রতি একটি আগ্রহ তৈরি হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন যে নাগরিক কমিটির রাজনীতিতে প্রবেশের প্রস্তুতি চলছে এবং সংগঠনের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার জন্য তারা কাজ করছেন। ফারুক পরিষ্কার করেছেন যে নাগরিক কমিটি কিংস পার্টি হয়ে ওঠার পরিকল্পনা করছে না, বরং তারা সাধারণ মানুষের সহযোগিতায় একটি সংগঠন সৃষ্টি করতে চান যা ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্বন্দ্ব ও আন্দোলনের নেতৃত্ব দেবে। সার্বিয়ায় ছাত্র আন্দোলন বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামাজিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। নভি সাদ স্টেশনের ছাদ ভেঙে পড়ার ঘটনার পর এই আন্দোলন শুরু হয়, যা একটি বড় রাজনৈতিক বিক্ষোভের আকার ধারণ করেছে। দুর্ঘটনায় 15 জনের মৃত্যুর ঘটনার পর জনসাধারণের মাঝে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং অভিযোগ উঠেছে যে সরকারের দুর্নীতি এই ট্র্যাজেডির কারণ। টেক্সট নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। বেলগ্রেডে 22 ডিসেম্বরের জমায়েতটি অত্যন্ত ঐতিহাসিক হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যেখানে সরকারি হিসাব অনুযায়ী 29,000-এরও বেশি মানুষ অংশ নিয়েছে। এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি কৃষক, শ্রমিক এবং শিক্ষকদের মতো বিভিন্ন পেশার মানুষ যোগ দিয়েছেন। দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস প্রথমে এই আন্দোলনকে গুরুত্ব না দিয়ে বিরোধীদের কৌশল হিসেবে চিহ্নিত করেছিলেন, তবে রোববারের বিশাল জমায়েত তাকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিতে বাধ্য করেছে। গত 7 সপ্তাহ ধরে চলমান এই আন্দোলন শিক্ষার্থীদের নেতৃত্বে হলেও এতে অন্যান্য সামাজিক এবং পেশাগত গোষ্ঠীরও সমর্থন পাওয়া যাচ্ছে। তারা সংস্কারের দাবি করতে এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় অবস্থান করছে। এমন পরিস্থিতিতে সার্বিয়ায় রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক টেনশন বেড়েছে, যা দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক দৃশ্যপটকে প্রভাবিত করতে পারে। মোহামেডান ফুটবল ক্লাব বর্তমানে প্রিমিয়ার ফুটবল লিগে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে চলেছে, যেখানে তারা টানা 4 ম্যাচ জিতে 12 পয়েন্ট অর্জন করেছে। তবে ক্লাবটির কোচ আফজাল আহমেদ বোঝাতে চাচ্ছেন যে শুধুমাত্র বড় দলের বিরুদ্ধে জয়ই সবকিছু শেষ হচ্ছে না, বরং অন্যান্য দলের বিপক্ষেও মনোযোগী থাকতে হবে। ফর্টিস এফসি, ব্রাদার্স, ইউনিয়ন এবং রহমতগঞ্জকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই এবং এই দলেরা যে কোনো মুহূর্তে চমক দেখাতে পারে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে যে চাপ এবং টেনশন বিরাজ করছে তা সত্যি উদ্বেগজনক। বেতন এবং পারিশ্রমিক মিলছে না, যা খেলোয়াড়দের মনোযোগে বাধা সৃষ্টি করছে। কোচ এবং ম্যানেজার নিশ্চয়ই পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছেন, কিন্তু অফিসিয়ালদের সচেতনতা এবং সমর্থন এখানে খুবই গুরুত্বপূর্ণ। দলটির সাম্প্রতিক সফলতা ধীরে ধীরে তাদেরকে একটি প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে এসেছে, কিন্তু যদি প্রশাসনিক পর্যায়ে সমর্থন না পাওয়া যায় তাহলে এই সাফল্য টেকসই হবে না। সমর্থকদের মোটিভেশন এবং ক্লাবের নীতিধারকদের কার্যকর পদক্ষেপগুলির মাধ্যমে মোহামেডান আরও সফল হতে পারে। আলফাজের সংক্ষিপ্ত মত হলো, ক্লাবের অফিসিয়ালদের উচিত বর্তমান পরিস্থিতির দিকে নজর দেওয়া এবং ধারাবাহিক সাফল্যের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। বাস্তবতা হলো, ক্লাবের উন্নতির জন্য সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 3-এ পৌঁছেছে। গত 23 ডিসেম্বর ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাসায়নিক গুদাম থেকে আরও এক দগ্ধ লাশ উদ্ধার করেন, যা পূর্বে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ফলে শনাক্ত করা সম্ভব হয়নি। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডল জানান যে মৃতদেহগুলো আগুনে পুড়িয়ে বিকৃত হয়ে গেছে এবং তাদের পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। শনিবার 22 ডিসেম্বর দুপুর 1:30টার দিকে M&U ট্রিমস লিমিটেড নামে এই কারখানায় আগুন লাগে। স্থানীয় বাসিন্দাদের মতে আগুনের সূত্রপাত হলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন, কিন্তু গুদামে রাসায়নিক থাকার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট 7টি ইউনিট কাজ করেছে, যা প্রায় 2.5 ঘন্টা সময় নেয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান যে কেমিক্যাল ড্রামগুলোতে বিস্ফোরণ হচ্ছে এবং আগুনের তাপে ড্রামগুলো ফুলে যাচ্ছিল, যা পরিস্থিতি আরো জটিল করে তোলে। মিঠুন চক্রবর্তীর মন্তব্যগুলি ভারত বাংলাদেশের সম্পর্কের উপর গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। তিনি ভারতের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বাংলাদেশে যে পরিস্থিতি চলেছে তার প্রতি সতর্কতা জারি করেছেন। তারা ভাষায় ভারতকে খাটো করে দেখবেন না, একটি শক্তিশালী বার্তা যা ভারতীয়রা যাতে নিজেদের ক্ষমতাকে মূল্যায়ন করতে ভুল না করে তার প্রতি অভয় দেয়। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে বলে তিনি মনে করছেন এবং এই পরিস্থিতিকে স্থানীয় প্রশাসনের উপর দায়ী করেছেন। মিঠুনের এই উদ্বেগ স্পষ্টতই রাজনীতির সঙ্গে সিনেমার জগতের সম্পর্কের প্রতিফলন, যেখানে তিনি রাজনৈতিক প্রেক্ষাপটের উপর সামাজিক সমস্যা ও নিরাপত্তার প্রশ্নগুলোকে গুরুত্ব দিচ্ছেন। তিনি বাংলাদেশের জন্য শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে বলেন যে পশ্চিমবঙ্গের জনগণের ঐক্য ও সচেতনতা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার বক্তব্যের মাধ্যমে তিনি ভারতের মধ্যে একটি শক্তিশালী জাতীয়তাবাদী চিন্তার প্রতিফলন ঘটিয়েছে, যা রাজনৈতিক এবং সামাজিক দায়িত্বের প্রতীক। এমন বক্তব্যগুলি ভারত বাংলাদেশ সম্পর্কের একটি জটিল প্রশ্ন উত্থাপন করে এবং এই অঞ্চলের রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরে। দেখছিলেন NAN টিভির রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।